উৎসবপুর নামে ছোট্ট একটি গ্রাম আজ বৃষ্টির কবলে চারিদিক অন্ধকার হয়ে গেছে। বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি দোকানের কাজ গোছাচ্ছিল দীপ্তি, আর পাশে দাঁড়িয়েছিল তার বড়দি প্রভা। বৃষ্টি একটু কমলে প্রভা ও তার দিদি বাড়ির দিকে রওনা দিল তাড়াতাড়ি। প্রভা দীপ্তির বড়দি হলেও সে দীপ্তিকে একদমই ভালোবাসতো না। বাবা মার মারা যাওয়ার পর দীপ্তিকে ভালোবাসার আর কেউ ছিল না। প্রভা সবসময় ভাবত কিভাবে সে দীপ্তিকে বাড়ি থেকে বের করে দিতে পারে। সে মনে মনে একটা ফোন দিয়েতে দীপ্তিকে বলল, কাল আমি একাই দোকানে যাব, তোর যাওয়ার কোনো দরকার নেই দীপ্তি। কাল আমার একটা পার্সেল আসবে, সেটা নেওয়ার জন্য তুই বাড়িতেই থাকিস, আর ড্রয়ার থেকে 500 টাকা বার করে ডেলিভারি বয়কে দিবি। পরদিন সকালে প্রভা দোকানে চলে যায় আর দীপ্তি বাড়িতেই থাকে। কিন্তু এদিকে প্রভার মনের মধ্যে বাসা বেঁধেছিল একটা বদফন্দি। দাঁড়া, আজই তোর এ বাড়িতে শেষ দিন দীপ্তি। বাবা মার মারা যাওয়ার পরে আপদটা আমার ঘাড়ে এসে পড়েছে, তবে আজই আমি এর একটা ব্যবস্থা করেই ছাড়ব। এই আপদকে ঘাট থেকে নামাতেই হবে। এদিকে দীপ্তি কিন্তু ছিল তার দিদির থেকে সম্পূর্ণ উল্টো। সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে, হে ঈশ্বর, বাবা মার মারা যাওয়ার পরে দিদি আমার সব, তুমি আমার দিদিকে ভালো রেখো ঠাকুর। বাড়ি ফিরে সে খাওয়া দাওয়া সেরে দীপ্তিকে ডাকলো। দীপ্তি, তোর টাকার দরকার ছিল, তুই আমায় বলতিস। আমি তোকে ডেলিভারি বয়কে মাত্র 500 টাকা দিতে বলেছিলাম, আর তুই সেই টাকার থেকে 1000 টাকা সরালি। এই টাকাগুলো তো আমার পরিশ্রমের টাকা। না দিদি, এসব তুমি কি বলছো? আমি তোমার কোনো টাকা নেইনি, আর আমি টাকা নিয়েই বা কি করব? আমার তো টাকার প্রয়োজনই পড়ে না। তুমি ডেলিভারি বয়কে যে 500 টাকা দিতে বলেছিলে, আমি সেটাই ওকে দিয়েছি, আর 1 টাকাতেও আমি হাত দিইনি। তবে কি আমি মিথ্যে বলছি? আলমারির লকারে কোনো টাকা নেই। দীপ্তি, সত্যি করে বলতো, এরকম আর কত টাকা তুই সরিয়েছিস আমার অলক্ষ্যে? সত্যি বলছি দিদি, আমি কোনো টাকা নিইনি। তুমি যত টাকা আমাকে ডেলিভারি বয়কে দিতে বলেছিলে তার বাইরে আমি 1 টাকাতেও হাত দিইনি দিদি। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আবার মিথ্যে কথা? আমি তোর মতো এমন চোর মিথ্যেবাদীর সাথে একই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব? আমাকে বাড়ি থেকে বের করে দিও না দিদি, আমি তোমার পায়ে পড়ি। তুই এভাবে শুনবি না আমি জানি। আমি এরপর পুলিশ ডেকে তোকে জেলে পড়ার ব্যবস্থা করছি। তুই নিজে থেকে যদি এই বাড়ি থেকে পোটলা পুটলি নিয়ে বেরিয়ে না যাস, তবে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ঠিক আছে দিদি, আমাদের 2 বোনের মধ্যে যে মধুর সম্পর্ক সেটা তুমি শেষ করে দিয়েছো। তবে এই বাড়িতে থেকেই বা আমি কি করব, যেখানে ভালোবাসার কোনো দাম নেই, যেখানে বিশ্বাসের কোনো মর্যাদা নেই, সেখানে থেকেও বা আমি কি সুখী থাকতে পারবো? দীপ্তি ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। দীপ্তি সেই বৃষ্টির মধ্যে হাঁটতে থাকে, আর দীপ্তির দিদি প্রভা ঘরের মধ্যে দাঁড়িয়ে হাসে আর বলে, যাক, এতদিনে আপদ বিদেয় করেছি। এখন এই বাড়ি আর দোকান শুধু আমার। আর গ্রামবাসীরা দীপ্তির কথা জিজ্ঞেস করলে বলবো যে
ও বাবা মায়ের সব জমানো টাকা আর গয়না নিয়ে কোথাও পালিয়ে গেছে। প্রভা এই ভেবে মনে মনে অনেক খুশি হতে থাকে। আর এদিকে দীপ্তি অন্ধকারে হাঁটতে হাঁটতে গ্রামের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছয়। সেখানে সে একটা ছোট্ট পরিত্যক্ত কুঁড়ে ঘর দেখতে পায়। দীপ্তি ভাবে আজ এই কুঁড়ে ঘরে রাত কাটাবে সে। দীপ্তি কুঁড়ে ঘরের মধ্যে গিয়ে দেখে সেখানে একটা প্রদীপ জ্বলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। তখন দীপ্তির একটু ভয়ও লাগতে থাকে। এদিকে বৃষ্টি এতটাই তীব্র ছিল যে সে ভাবলো ভয় করলেও আজ রাতটা তাকে এখানেই থাকতে হবে। যাই ওদিকে গিয়ে বসি, কোনো মতে আজকে রাতটা কাটাতে পারলে আমি অন্য কোনো জায়গা দেখে নেব। এমন সময় দীপ্তি একটা সাংঘাতিক জিনিস দেখতে পেল। সে দেখল পাশের গর্ত থেকে বেরিয়ে আসছে বিশাল একটা গোখরো সাপ, আর সেই সাপটা দীপ্তির দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে গুটিয়ে যায় দীপ্তি। আরে এটা তো একটা বিষধর সাপ, আজকেই মনে হয় আমার শেষ দিন। সাপটা তো আমার দিকে আসছে। দীপ্তি সাপটাকে নিজের দিকে আসতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সাপটা হঠাৎ দীপ্তির একদম সামনে এসে দাঁড়িয়ে। ভয় পেও না মেয়ে, আমি তোমার কোনো ক্ষতি করব না। এটা আমার বাড়ি, আজ তুমি আমার অতিথি, আমি তোমাকে কামড়াবো না। আরে তুমি আমাদের মতো কথা বলছো কি করে? আমার তো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। আমি মানুষের মতো কথা বলতে পারি, কিন্তু তুমি এই ঝড় বৃষ্টি রাতে এখানে কি করছো? হ্যাঁ সাপ ভাই, এমন বাদলের দিনে মানুষরা ঘর থেকে বেরোয় না, কিন্তু আমার দিদি আমায় মিথ্যে অপবাদ দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মা বাবা কেউ নেই, তাই আমার কোথাও যাওয়ার জায়গাও নেই। তাই এই কুঁড়ে ঘরটা দেখে আজকের রাতের মতো এখানেই থাকতে এসেছি। এই তো তুমি আমায় নিজের ভাই বললে, তোমাকে অন্য কোথাও আশ্রয় খুঁজতে হবে না, তুমি এই বাড়িতেই থেকো। আর এই নাও একটা জাদুর থালা, এই থালায় একটা সিঙ্গারা বানিয়ে রাখলে সেটা সারাদিন বিক্রি করার পরেও শেষ হবে না। তাহলে তো এটা খুবই আশ্চর্যপূর্ণ থালা। ঠিক আছে, আমি কালকেই সকালে একটা থালার ব্যবস্থা করে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, সেই এই থালায় সিঙ্গারা রাখতে পারবে যে কখনো মিথ্যে বলেনি এবং সত্যবাদী, এবং অন্য কাউকে কখনো মিথ্যে অপবাদ দেয়নি। আমার নিজের প্রতি ভরসা আছে সাপ ভাই, আমি তাই তোমার এই শর্তে রাজি আছি। পরদিন সকালে বৃষ্টি থেমেছে, সূর্যের ঝলমলে আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠল। দীপ্তি একটি ঠেলাগাড়ির ব্যবস্থা করে সিঙ্গারা ভর্তি ঝুড়ি তাতে নিয়ে বাজারে গেল বিক্রি করতে। তাকে সিঙ্গারা বিক্রি করতে দেখে আশপাশের অনেকেই তার কাছে ছুটে এলো। কিরে দীপ্তি, তুই তোদের মুদির দোকানের কাজ ছেড়ে হঠাৎ সিঙ্গারার ঠেলা দিচ্ছিস কেন রে? কাকিমা,
আমি ভাবছিলাম মুদির দোকানের পাশাপাশি যদি একটা সিঙ্গারার ঠেলাও দেওয়া যায় তাহলে আমাদের সংসার চালাতে অনেক সুবিধে হবে। কিন্তু দীপ্তি, তোর দিদি যে বলছে তুই বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছিস। গ্রামবাসীদের এসব কথা শুনে দীপ্তি চুপ থাকে, কিন্তু সে অনেক কষ্ট পায়। দেখি দে তো, তোর বানানো সিঙ্গারা কেমন হয়েছে, একটু খেয়ে দেখি। এক্ষুনি দিচ্ছি কাকু, এই নাও। সত্যি দীপ্তি, বলতেই হবে তোর হাতে সিঙ্গারার স্বাদ অসাধারণ হয়েছে। সত্যি দীপ্তি, আমায় 10টা সিঙ্গারা প্যাক করে দে তো, বাড়ি নিয়ে যাব আমি। আমাকেও 5টা সিঙ্গারা প্যাক করে দে তো দেখি। এভাবে সারাদিন পর দেখা গেল দীপ্তির সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে, আর গ্রামের লোকেরাও দীপ্তির সিঙ্গারার জয় জয়কার করতে থাকে। কিন্তু এসব দেখে অন্যদিকে প্রভা খুব বিরক্ত হয়ে যায়। যে মেয়ে কাল পর্যন্ত আমার দোকানে কাজ করত, আজ সে নিজের সিঙ্গারা ঠেলা লাগিয়েছে, আর তার সব সিঙ্গারা বিক্রিও হয়ে গেল। চারিদিকে সবাই ওর সিঙ্গারার জয় জয়কার করছে। কিন্তু এক রাতের মধ্যে এত কিছু করলো কি করে প্রভা? না, আমাকে জানতেই হবে। আজ আমি ওর পিছু নেব, দেখি ও কোথায় যায়। এই ভেবে প্রভা লুকিয়ে লুকিয়ে দীপ্তির পিছু নিতে থাকে। চাপ ভাই, দেখো আজ আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে, আর গ্রামবাসীরা সবাই আমার সিঙ্গারার প্রশংসা করছিল। হ্যাঁ দীপ্তি বোন, কাল সকালে তুমি আবার একটা সিঙ্গারা বানিয়ে ওই থালায় রেখো, তাহলে সারাদিন তোমার সিঙ্গারা বিক্রি হয়ে যাওয়ার পরেও থালা ভর্তি থাকবে, কারণ এটা একটা জাদুই থালা। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল প্রভা। সে মনে মনে একটা ফন্দি আঁটে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এবার দেখ দীপ্তি, এই আশ্চর্য থালা তো আমার কাছেই থাকা উচিত। আমি এই থালা চুরি করব। এই বলে প্রভা যেই জাদুর থালা চুরি করতে যায়, আর তখনই থালার মধ্যে থেকে দুটো লাঠি বেরিয়ে এসে প্রভাকে মারতে থাকে। আরে বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমায় বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো আমাকে।